হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা সামনে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে 2024 সাল এবং 2025 সালের ফেব্রুয়ারি ইনটেক পর্যন্ত এত বেশি পরিমাণে ভিসা দিছে যে 2026 সালে আসলে ভিসার রেশিও অনেক কমে যাবে। তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে 2025 সালে যেরকম ভিসা দিচ্ছে বা 24 সালে যেরকম দিচ্ছে 26 সালে সেরকম দিবে কিনা। সত্যি কথা বলতে হাঙ্গেরি যাওয়ার সবচেয়ে সেটা সময় এখনই যাচ্ছে। 26 সালটা পুরোপুরি আনপ্রেডিক্টেবল যাবে, কারণ 2024 সালে সবচেয়ে বেশি ভিসা দিছে, তারপর 2025 সালে ফেব্রুয়ারি ইনটেকে কিন্তু শুরুর দিকে ভিসা হয়েছে। এখন কিন্তু আবার ভিসা রেশিও একটু একটু করে কমতেছে। আবার 2025 সালে সেপ্টেম্বর ইনটেকও সেম প্রবলেম হইতে পারে। এখন বিষয়টা হচ্ছে 25 সালে সেপ্টেম্বর পর্যন্ত ভিসা হবে, কিন্তু কার ভিসা হবে? সত্যি কথা বলতে আপনি যদি সেফ জোনে থাকতে চান সেক্ষেত্রে আইএলসটা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আর আইএলস, এই দুইটা যদি থাকে সেক্ষেত্রে আপনার ভিসা রেশিও কেউ আটকাতে পারবে না। কিন্তু এছাড়া অন্যান্য যদি সমস্যাগুলো আছে এগুলা, যেমন আপনার যদি আইএলস দেওয়া না থাকে, আপনার যদি এম্বাসি ইন্টারভিউতে আপনি বাদ পড়ে যান, আপনি ঠিকমতো স্পিকিং করতে পারতেছেন না ওদের সাথে, এক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ মনোভাব তৈরি হয়। কারণ প্রচুর ভিসা দিচ্ছে তারা বাংলাদেশিদেরকে। সত্যি কথা বলতে গত 2 বছর বা 1.5 বছরে যে পরিমাণ স্টুডেন্ট গেছে আপনার বুদাপেস্টে, চিন্তার বাইরে। তো এই দিক থেকে আমি বলবো যে যদি আইএলসটা দেওয়া না থাকে চেষ্টা করেন আইএলসটা দিয়ে তারপর অ্যাপ্লাই করার, আর ব্যাংক স্টেটমেন্টটা ক্লিন রাখার। কারণ ব্যাংক স্টেটমেন্টের কারণে কিন্তু অনেক ভিসা রেশিও আপনার কমে যাচ্ছে। বিশেষ করে অনেকে এফডিআর শো করেন। তো আমি একটা জিনিস বলি, এফডিআর শো করে আগে ভিসা পাইছে, কিন্তু এফডিআর এর মেয়াদ অবশ্যই হচ্ছে আপনার ইনটেক শুরু হওয়ার আগে শেষ হয়ে যাইতে হবে। অর্থাৎ আপনার যদি সেপ্টেম্বর ইনটেক হয় 2025 সালের, সেক্ষেত্রে আপনার এফডিআর দেখানো যাবে, কিন্তু এফডিআর এর মেয়াদ শেষ হতে হবে সেপ্টেম্বরের আগে, অর্থাৎ আপনার ক্লাস শেষ হওয়ার আগে। সেক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু আপনার এফডিআর এর মেয়াদ যদি শেষ হয় 2026 সালে, কিন্তু আপনি যাচ্ছেন 2025 সালে সেপ্টেম্বর ইনটেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা সমস্যা হবে ব্যাংক স্টেটমেন্ট। এই জিনিসটাই আপনারা বুঝেন না। আরেকটা বিষয় হচ্ছে এফডিআর দেখাতে পারেন, ঠিক আছে, সাথে একটা সেভিংস অ্যাকাউন্ট দেখাতে হবে। তো আপনি যদি শুধু এফডিআর দেখান সেক্ষেত্রে এফডিআর এর মেয়াদ অবশ্যই সেপ্টেম্বরের আগে শেষ হইতে হবে। আর যদি আপনার এফডিআর দেখানোর ইচ্ছাই থাকে সেক্ষেত্রে অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট দেখাবেন। অর্থাৎ এফডিআরটাকে সেকেন্ড অপশন হিসেবে রাখতে পারেন, যে না আমার বাবার টাকা আছে, আমি হচ্ছে এফডিআরটা হচ্ছে এখন ভাঙতেছে না, এখন সেভিংস আছে, কিন্তু সাথে এফডিআরটা হচ্ছে ব্যাকআপ হিসেবে আছে। তখন সে বুঝবে না আপনার তো আসলে সমস্যা নাই, ব্যাংক স্টেটমেন্ট বা এই রিলেটেড কোনো সাপোর্টের সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি শুধু এফডিআর দেখান সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আর শুধু সেভিংস অ্যাকাউন্ট দেখাইলেও বেস্ট, সমস্যা নেই। 20 থেকে 25 লাখের মতো দেখাবেন। আসলে আমরা বুঝি না যে কি করতে হবে। আমি বলি আপনাকে, আপনার 1 বছরে যে টিউশন ফি দিয়ে যাচ্ছেন, আপনি মনে করেন যে 6,000 ইউরো বা 5,500 ইউরো, তারপরে আপনার পরের বছরে যে টিউশন ফি, ধরলাম আপনি মাস্টার্সে যাচ্ছেন, সেক্ষেত্রে পরের বছরের যে টিউশন ফি সেটা আরও ধরেন 5 থেকে 6,000 ইউরো। ওই 5 থেকে 6,000 ইউরো আর 1 বছরের যে লিভিং কস্ট হাঙ্গেরিতে, ওইটাই মূলত আপনাকে দেখাইতে হবে। সো সব মিলিয়ে আপনি যদি 25 লাখ দেখান, 20 থেকে 25 লাখ দেখান, এনাফ। এর চেয়ে বেশি দেখাইতে পারলে আরও ভালো, কিন্তু 20 থেকে 25 লাখ দেখায় অনেকেই ভিসা পাইছে, সমস্যা নেই। তো এই বিষয়টা হচ্ছে আপনার এনশিওর করে রাখতে হবে। আর আইএলসে রিকোয়ারমেন্ট কত? আইএলসে ইন্টারভিউ, আপনার ইউনিভার্সিটি যদি আইএলস চায় সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আর ইউনিভার্সিটি যদি আইএলস ছাড়া আবেদন করতে বলে সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা আইএলস থাকলে ভালো, কারণ আপনার ইন্টারভিউতে আপনার একটা অ্যাডভান্টেজ পাবেন। আপনার যখন এম্বাসি ইন্টারভিউ দিবেন তখন একটা অ্যাডভান্টেজ পাবেন যে না, এই ছেলে তো আইএলস আছে এবং এই ছেলে তো সব দিক থেকে মোটামুটি ভালো। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ইন্টারভিউটা কেমন নিচ্ছে। ইন্টারভিউর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনার ব্যাচেলরের সাথে মাস্টার্সের সাবজেক্ট মেলাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা সামনের কথা বলতেছি, এখন পর্যন্ত যারা গেছে তারা কিন্তু ব্যাচেলরের সাথে মাস্টার্সের অনেকেরই সাবজেক্ট মিল নেই, তবুও কিন্তু ভিসা পাইছে। কিন্তু সামনে ভিসা পাইতে গেলে একটু টেনশন করতে হবে, কারণ স্বাভাবিকভাবে আপনি দেখবেন যখন একটা দেশের ভিসা রেশিও খুব ভালো যায়, পরবর্তীতে কিন্তু আবার ওই দেশেরই ভিসা রেশিও কমাই দেয়। সো এটা মেইন সমস্যাটা হচ্ছে বাঙালি স্টুডেন্টরা ওখানে গিয়ে ঠিকমতো ক্লাস করে না, ঠিকমতো পড়ালেখা করে না, অনেকে টিউশন ফি ম্যানেজ করতে পারে না, পরে স্পেনে বা পর্তুগালে চলে যায়। তো এই বিষয়গুলো তো অবশ্যই আছে, অনেকে পোল্যান্ডে চলে যায়
আরেকটা সমস্যা আছে হচ্ছে আপনার স্টুডেন্টরা হচ্ছে 30 ঘন্টা হচ্ছে ওদের পার্ট টাইম জব করার, এর চেয়ে বেশি পার্ট টাইম জব করে। এখন এটা স্বাভাবিকভাবে সব স্টুডেন্টরাই করে। আপনি আপনার যে সিনিয়ররা গেছে গত 1-2 বছর, তাদেরকে তো আর নিষেধ করতে পারবেন না যে ভাই আপনারা এরকম করেন না, এরকম করলে আমাদের ভিসা রেশিও কমে যায়। কারণ তারা তাদের কাজ করবে ভাই, সবাই পেট চালাইতে হবে, আবার টিউশন ফি ম্যানেজ করতে হবে। সো তারা তাদের কাজ করতেছে, আপনারা আপনাদের কাজ করেন। আপনারা আইএলসটা দেন এবং ব্যাংক স্টেটমেন্ট ঠিক রাখেন। যদিও আইএলস ছাড়া এখন পর্যন্ত ভিসা হচ্ছে, কিন্তু সামনে এটা আমি আপনাদেরকে সতর্ক করতেছি, যদি ইনকেস ভিসা না হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাইতে পারেন, এই জন্য বলতেছি। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন।